একদিনে ২১ জনের মৃত্যু। দেশে করোনায় বেশি মারা যাচ্ছে তরুণ মধ্যবয়সীরা। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে এটিএন নিউজ। মহাসড়ক ফেরিঘাটে ঘরমুখো মানুষ নিষেধ মানেনি। এগুচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। এবং ৪২ লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট। এটিএন নিউজ দেখছেন। নিউজ এট 3-তে আপনার সঙ্গে আছে আমি শামসুল আরেফিন। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল এবং সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তাঁরা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি জানাবো। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪৮,১৫,৭০৭। সুস্থ হয়েছেন ১৮,৬৩,৩৮১ এবং মৃতের সংখ্যা ৩,১৬,৮৬০। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ২৩,৮৭০। সুস্থ হয়েছেন ৪,৫৮৫ জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪৯। করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হল ৩৪৯ জনের। একদিনে শনাক্তও হয়েছে সর্বোচ্চ ১,৬০২ জন। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগী ২৩,৮৭০। গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯,৭৮৮ জনের। রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। শনাক্ত হয়েছে ১,৬০২টি। এ পর্যন্ত ২৩,৮৭০টি। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। এ পর্যন্ত ৩৪৯ জন। ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা ডিভিশনে ১২ জন, চট্টগ্রাম ডিভিশনে ৭ জন, সিলেট ডিভিশনে ১ জন, রাজশাহী ডিভিশনে ১ জন। করোনায় মৃত্যু ঝুঁকি প্রবীণদের বেশি, এই ধারণা পাল্টে যাচ্ছে বাংলাদেশে। দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের মৃত্যুর হার বাড়ছে। করোনার সাথে লড়াইয়ে শারীরিক সক্ষমতা যেমন দরকার, এর চেয়ে বেশি দরকার মানসিক দৃঢ়তা। আত্মবিশ্বাসী মানসিক শক্তির অধিকারী প্রবীণরাও সুস্থ হয়ে ফিরেছেন। আহমেদ রাব্বি তানিমের রিপোর্ট। করোনার কোনো ওষুধ নেই, তাই উদ্বেগ আর দুশ্চিন্তা করে লাভ নেই। বরং প্রবল মানসিক শক্তিই যে মানুষকে বাঁচাতে পারে তা দেখালেন ৮১ বছর বয়সী রাবেয়া খাতুন। মুগদা হাসপাতালে করোনার সাথে লড়াই করে ফিরেছেন সুস্থ হয়ে। অন্যান্য রোগের জটিলতা আর করোনা তাকে দুর্বল করলেও ভাঙতে পারেনি মনের জোর। ১৭ মে পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, প্রথম ১০০ জনের মৃত্যুর ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যুর হার ৫১%। তবে সেটি এখন কমে দাঁড়িয়েছে ৪৫%-এরও নিচে। অন্যদিকে ৬০ বছরের কম বয়সীদের মৃত্যুহার বেড়ে ৫৫%-এ ঠেকেছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ৬০ বছরের কম বয়সী ব্যক্তিদের মৃত্যুর হার বেশি। আমাদের এখানে কিন্তু যে ৬০ বয়স্ক অনেক রোগী ভালো হয়ে বাড়ি ফিরছে। আমরা কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিছু সাইকোলজিস্ট যারা তাদেরকে এখানে কাজে লাগিয়েছি, তারা কিন্তু রোগীদের কাছে যাচ্ছে, বিশেষ করে বয়স্ক রোগীদের কাছে যাচ্ছে তাদেরকে মানসিকভাবে সমর্থন দেওয়ার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমেই ভীত হয়ে তারা হাসপাতালে ছুটে আসছেন।
মানসিকভাবে আগেই কাবু হয়ে যাচ্ছেন। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ভাইরাসের বিরুদ্ধে শক্ত লড়াই করতে পারছেন না। ৮০% ক্ষেত্রে এটার তেমন কোনো চিকিৎসাই লাগে না, ১৫% ক্ষেত্রে অক্সিজেন লাগে, 5% ক্ষেত্রে যখন এটা আইসিইউতে যায় তখন তার এক্সটেনসিভ সাপোর্ট লাগে। করোনা পজিটিভ হলে সে মনে করছে সে মৃত্যু ঝুঁকিতে পড়ে যাচ্ছে, এই ভয়টি সবার মধ্যে পেয়ে বসেছে অনেকের মধ্যে। এই জন্য হয়তো তারা মনে করছে হাসপাতালে গেলে আমি যদি কখন খারাপ হই তাহলে অন্তত অক্সিজেনটা পাবো, ট্রিটমেন্টটা পাবো। দুশ্চিন্তায় করোনা রোগীদের শ্বাসকষ্ট সহ অন্যান্য জটিলতা দেখা দিলে কমে যায় শারীরিক স্থিতিশীলতাও। গত ২-২.৫ মাসে করোনা একটি কাজ করেছে, একটি ক্ষতি করেছে আমাদের, সেটা হচ্ছে আমাদের বিশ্বাসটাকে চরমভাবে আসলে নাড়া দিয়েছে। কিন্তু করোনায় যারা আক্রান্ত হয়েছেন, যারা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন, তাদের প্রত্যেকে যারা সুস্থ হয়েছেন তাদের একটাই কথা যে মানসিকভাবে তারা শক্তিশালী ছিলেন। আমরা ইমিউনিটি পাওয়ারের কথা বলছি, কিন্তু ইমিউনিটি পাওয়ার চেয়ে সবচেয়ে বেশি জরুরি মনের শক্তিটা, যার ফলে আসলে যারা করোনা আক্রান্ত হচ্ছেন বয়স্ক হলেও তারা আসলে মানসিকভাবে শক্তিশালী ছিলেন বলেই সুস্থ হয়ে যাচ্ছেন। ৮০% মানুষ বাসায় থেকে সুস্থ হন। আর আমাদের দেশে কোভিড হাসপাতালগুলোতে ৮৪% রোগী আছেন যারা আসলে মৃদু উপসর্গ, বাসায় থাকলেও সুস্থ হবেন। তারা যদি বাসায় থেকে সুস্থ হন তাহলে একজন মুমূর্ষু রোগী এই কোভিড হাসপাতালে ভর্তি হতে পারবেন, যারা আসলে হাসপাতালে ভর্তি হওয়াটা সবচেয়ে জরুরি। তাই মনের শক্তিটাই এবং মনের বিশ্বাসটাই এই মুহূর্তে জরুরি আপনাকে সুস্থ করতে, বাংলাদেশকে সুস্থ করতে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় প্লাজমা দান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে এক ক্যাম্পেইনে দাঁড়ালো এটিএন নিউজ। করোনা জয়ী আশিকুর রহমান অপু মিডিয়া কর্মীদের পক্ষ থেকে রোববার প্রথম প্লাজমা দান করেন। এতে করোনা চিকিৎসায় ভয় দূর হবে বলে মনে করেন চিকিৎসকরা। মুন্নি সাহার রিপোর্ট। ২০০০ সাল থেকে শুরু হওয়া ডেঙ্গুর প্রকোপে যেমন করে প্লাটিলেট আক্রান্তের শরীরে দিয়ে মৃত্যুহার কমানো গেছে, ভয়াবহতা সামাল দেয়া গেছে, প্লাজমা থেরাপিও অনেকটা সেরকম। একজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে যাওয়া মানুষের প্লাজমা যদি আরেকজন আক্রান্ত শরীরে সঞ্চালন করা যায় তাহলে রোগীর সেরে ওঠার সম্ভাবনা থাকে অনেক। আমরা একজন থেকে নিব 400 থেকে 600 ml পর্যন্ত। যদি 400 ml নেই তো 2 জনকে ভাগ করে দিতে পারবো, 600 ml নিলে 3 জনকে ভাগ করে দিতে পারবো, তার মানে একজনকে আমরা 200 ml প্লাজমা দিব। এটার একটা বিশেষত্ব হচ্ছে যারা কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গিয়েছেন তাদের শরীর থেকে প্লাজমা নেওয়াটাকেই বলা হয় কনভালেসেন্ট প্লাজমা। প্রশ্ন উঠতেই পারে, করোনা বিশ্বের ভয়ের টানেলে এই আলোর খোঁজ জেনেও কেন চুপ করেছিলেন বা আছেন হেমাটোলজিস্টরা? তার উত্তর আমরা কম বেশি জানি ওষুধ প্রতিষেধকের ব্যবসার কর্পোরেট যুদ্ধের কথাও। তারপরেও আশার আলো তো ধরা দেয়ই। চীনে উহানে ওরা এক্সপেরিমেন্ট করার পরে, এটা প্রকাশ পাওয়ার পরে আমাদের দেশে এটা খান সাহেব শুরু করে দিয়েছে। এটি নিউজের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানের পর দুজন চিকিৎসক ইতোমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে প্লাজমা দান করেছেন। তবে চ্যালেঞ্জ হলো করোনার ভয়ের ট্যাবু। বড় ধরনের চ্যালেঞ্জে ডোনার পাওয়াটা, যেমন আমরা দেখতে পাচ্ছেন আজকে যদি আমরা 4-5জন ডোনার পাইতাম তাহলে সংগ্রহ করতাম। একটা মেশিন দিয়ে কালেকশন হয়তো আমরা একদিনে 4 থেকে 5টা করতে পারি, কিন্তু আমাদের আরও 2টা মেশিন আছে, আমরা 3টা মেশিন দিয়ে 12 থেকে 15 ইউনিট প্লাজমা প্রতিদিন কালেক্ট করতে পারবো। সফলতার গল্প ছড়ানোর সাথে সাথে হয়তো বাংলাদেশে প্লাজমা বা করোনা জয়ীর রক্তরসের অভাব হবে না, কিন্তু শুরুটা কে করবেন? প্লাজমা থিওরি নিয়ে মানুষকে উৎসাহিত করার সিদ্ধান্ত এটি নিউজের, তাই প্লাজমা দিয়ে এটি নিউজের কর্মী হিসাবে সেই লড়াইটাকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। দীর্ঘদিনের করোনা ছুটি শেষে ঈদের পর হয়তো দেশ আবার জীবনে ফিরবে, তবে বিশেষজ্ঞরা দিচ্ছেন হার্ড ইমিউনিটির মৃত্যুর বড় পরিসংখ্যান। হার্ড ইমিউনিটি একেবারে করতে হলে আমাদের যে লস হবে, যে জীবনহানি হবে, সেটা আমরা কখনোই অ্যাকসেপ্টেড না। তো সেই ক্ষেত্রে আমরা এই প্লাজমা থেরাপি আমাদের কাছে একটি নতুন আশা নিয়ে এসেছে। যারা নাকি তাদের পরিচয় গোপন রাখতে চায় কিন্তু প্লাজমা দিতে চায়, তারা কার সঙ্গে যোগাযোগ করবে, কোন নাম্বারে? সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি এখানে রেজিস্ট্রার হিসাবে কর্মরত আছি। আমার নাম্বারটা হচ্ছে 01711349834। দেশে দেশে যুদ্ধ জয়ের সঙ্গে আছে রক্তের ইতিহাস, আর এবারের এই করোনা যুদ্ধে প্লাজমা থেরাপি তারই খানিকটা ইঙ্গিত। করোনা নিয়ে ভয় ট্যাবু যাই থাকুক না কেন, শুধুমাত্র করোনা জয়ীরাই এই ইতিহাসে
তাদের রক্তের ঋণ রেখে যেতে পারেন। আর এভাবেই হেসে উঠতে পারে জয় বাংলা। মুন্নি সাহা, এটিএন নিউজ, ঢাকা। সরকারের কঠোর নির্দেশ, পুলিশের চেকপোস্ট, তদারকি, তারপরেও ঠেকানো যাচ্ছে না রাজধানীতে মানুষের প্রবেশ। সেই সঙ্গে পাল্লা দিয়ে ঢাকাও ছাড়ছেন অনেকেই। আইনি ব্যবস্থা নিয়েও তাদের যেন ঠেকাতে বেগ পেতে হচ্ছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীতে ঢোকা বা বের হওয়া একেবারে নিষেধ। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জারি করে এমন কঠোর নির্দেশনা। আমি এখন এসেছি গাবতলীতে, ঢাকার অন্যতম একটি প্রবেশপথ। এই যে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকাতে ঢোকা যাবে না কিংবা ঢাকা থেকে বেরোনো যাবে না, সরকারি যে নির্দেশনা সেটি আসলে মানুষকে কতটা মানানো যাচ্ছে কিংবা মানুষ কতটা মানছে সেটি দেখার জন্য এখানে আমরা এসেছি। ঢাকার প্রবেশ মুখেই গাড়ির এমন ভিড় সেই 7 সকাল থেকেই। উল্টো ডিএমপির নির্দেশনার পরের দিন সোমবার নাকি এই ভিড় আরও বেড়েছে। শোনা যাক নির্দেশ না মেনে কেন তারা রাস্তায় বের হয়েছেন। একটা জায়গাতে পেমেন্ট আমরা পাই, সারা বছর কাজ করতে 2 মাস বন্ধ হয়েছিল, এখন তাদের কথা বলার পরে ওনারা আজকে দেবে, তাই ওই জন্য যাইতেছি। আমরা আমিনবাজার থেকে আসছি তো, কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দিছি এক ডক্টরের কাছে, এই জন্য ওনারা নিয়ে ডাক্তারি কথা। গাবতলী ব্রিজের উপরে পুলিশের চেকপোস্ট, তবে 6-7 জন পুলিশের পক্ষে এত বিপুল সংখ্যক গাড়ির প্রতিটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রায় অসম্ভব। এর উপর মানুষের অজুহাতের শেষ নেই। কোথায় গেছিলেন ভাই? দুধ আনার জন্য গেছিলাম। দুধ আনার জন্য? আপনি শোনেন না খুব জরুরি প্রয়োজন ছাড়া বেরোনো যাবে না? ফার্ম আছে, ফার্মে গেছিলাম। ঠিক আছে, কিছুই তো লেখা নেই। না, আমি ওখানে গিয়ে চেকটা দিলে আমি লিখে ওনাদের মানি রিসিভ দেবো। জায়গায় চেক করতেছে? হ্যাঁ চেক করতেছে। সবাই ছেড়ে দিছে? হ্যাঁ। আচ্ছা, আপনার কারণটা কি বলছেন? আমার গার্মেন্টস এক্সেসরিজের কাজ, আমার শিপমেন্টের কাজ। আচ্ছা, আটকে রয়েছে। আচ্ছা, সামনে 2 দিন পর ঈদের ছুটি দিয়ে দেবে। জরুরি কারণ ছাড়া ঢাকায় প্রবেশ বা বের হওয়া নিষেধ। এখন প্রশ্ন হলো, এই জরুরি কারণটা কে নির্ধারণ করবে? রাস্তায় বেরোনো সবাই তো মনে করছেন তার কারণটি সবচেয়ে জরুরি। কোনো সময় ছেড়ে দেন, কোনো সময় ছেড়ে দিচ্ছেন, এটা তার ক্ষতি করতেছেন আপনারা। আপনি আমাকে দোষারোপ করতেছেন কেন? আপনাকে তো বলা হচ্ছে যে আপনি ঘরে থাকেন, তাহলে আপনি বের হচ্ছেন কেন? ঘরে থাকার সিস্টেম তো আমরা আপনি অন্যকে দোষারোপ করার আগে আপনি নিজের দোষটা চেষ্টা করেন যে আমি ঘরে থাকি, অন্তত একজন লোক আপনি ঘরে থাকেন। তারপর বুঝিয়ে কথা বলে, কখনো বা জরিমানা বা মামলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অতি জরুরি প্রয়োজন ছাড়া, মানে অত্যাবশ্যকীয় সেবা বা হসপিটালে রুগী, এই ধরনের ছাড়া আমরা কাউকে অ্যালাউ করছি না। গাবতলীর অবস্থা তো আপনারা দেখলেন। ঢাকার প্রতিটি প্রবেশ পথে কিন্তু এই ধরনের চেকপোস্ট তৈরি করা হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন আমরা অন্য একটি চেকপোস্টে যাব এবং দেখব সেখানকার পরিস্থিতি কিরকম। এই ছবি রাজধানীর আরেক প্রবেশ পথ ঢাকা মাওয়া রোডের পোস্তগোলা ব্রিজ এলাকার। করোনা সংক্রমণ রোধে ঈদের সময় ঢাকা ছাড়া যাবে না। সরকারের এমন কঠোর নির্দেশ থাকলেও সবাই তা মানছেন কোথায়? এই যে বাগনে মানে মিজানুর রহমান আজাহারের মতো একটা কুটি পিনবে, এই জন্য খুব কান্না করছে। যেতেই হবে, রাস্তাঘাটে বাধা দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, বাধা উপেক্ষা করে যাচ্ছে, কি করবো, উপায় নেই। জনগণের কিন্তু এটা মানতেছে না। প্রশাসনও যদি সচেতন হইতো তাহলে এই লোকগুলো এই জায়গায় থাকতো, যাইতো না। যে করোনা সংক্রমণ রোধে এত বাধা নিষেধ, এমন পরিস্থিতিতে সেই উদ্দেশ্যে এখন হুমকিতে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদের সময় ঢাকা ছাড়ার নিষেধাজ্ঞা মানছে না কেউ। আর তাই শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকাল থেকে ঘাট এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল বা অটোরিকশায় ঘাট এলাকায় যাচ্ছে। এমনকি রাতে অনেক যাত্রী ট্রাকে করে ঘাট এলাকায় গেছে, যাতে সকাল সকালে পদ্মা পাড়ি দিতে পারে। শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানিয়েছেন, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগেও ঘাটে কর্মস্থলে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ ছিল। তেমনি আজও বাধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আম্পানের আশঙ্কায় অভ্যন্তরীণ নৌযানকে নিরাপদ স্থানে অবস্থানের অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ।
এটি দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 1050 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1010 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার বিকেল বা সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 85 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 210 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 220 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। গভীর সমুদ্রে অবস্থানরত নৌযান ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা আতঙ্ককে জয় করে দিন রাত আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। থ্যাংক ইউ ডক্টরে আজ তাদের কথা জানব পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্যের কাছ থেকে। আর করোনা ভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েও ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকরা কিন্তু নিরলস চেষ্টা করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া এই পর্যন্ত 70 জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 40 জন, মারা গেছে 2 জন। এখনও বিভিন্ন আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্তরা। এর মাঝেও মৃত্যু ঝুঁকি নিয়েও চিকিৎসকরা কিন্তু কাজ করে যাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের একজন চিকিৎসকের সাথে। আপনারা কি মনোবল নিয়ে কাজ করছেন? বেসিক্যালি আমরা যেহেতু সরকারি চাকরি করি, এই দায়িত্ববোধ থেকেই আমাদের মনোবলটা চাঙ্গা, এবং যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলেছে যে গোটা বাংলাদেশ আমাদের পাশে আছে এবং আমাদের মিডিয়া কর্মী থেকে শুরু করে সবাই আমাদের পাশে যেহেতু আছে, এই জন্য আমরা অনেকটা সাহস পাচ্ছি, অনেকটা শক্তি পাচ্ছি। এই অনুপ্রেরণা থেকে আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং অব্যাহতভাবে যতদিন এই মহামারী শেষ না হবে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাব। ধন্যবাদ। আবারও বলতে চাই থ্যাংক ইউ ডক্টর। তিনি যেমনটি বলেছেন যে মনোবল চাঙ্গা রেখেই তারা কাজ করে যাচ্ছেন। মহামারী যত ব্যাপকই হোক না কেন তারা তাদের কাজ চালিয়ে যাবেন। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। দর্শক, নিউজ এট 3-তে এখন একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। করোনায় 21 জনের মৃত্যু, বেশি মারা যাচ্ছে তরুণ মধ্যবয়সীরা। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে এটিএন নিউজ। মহাসড়ক ফেরিঘাটে ঘরমুখো মানুষ, নিষেধ মানেনি। এগুচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। এবং 42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট। প্রিমিয়ার 7 সংবাদ শিরোনাম শুনছিলেন। নিউজ এট 3-তে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের টার্গেট পূরণ অসম্ভব, শঙ্কার শেষ নেই আগামী বাজেটে অর্থায়ন নিয়েও। ঠিক এমন সময় 11,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ দেখছেন অর্থনীতিবিদরা। তাও আবার সেটি কাজে আসবে করোনা প্রতিরোধী কৌশল হিসেবে। কিভাবে জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। করোনাকালে পুরো বিশ্বের মতোই দেশের সব আর্থিক কার্যক্রম একরকম থমকে আছে। ব্যক্তি থেকে সরকার সবার কপালেই চিন্তার ভাঁজ।
ঘরে ঘরে যখন মাসিক বাজেট কাটছাটের চিন্তা, তখন সরকারকেও অন্য যে কোনো বারের চাইতে হিসেবি হতে হচ্ছে আসন্ন বাজেটকে ঘিরে। ব্যবসায়ীরাও অন্য যে কোনো বারের চাইতে এবার ভ্যাট ট্যাক্সে বাড়তি ছাড় চাইবেন, সেটাই স্বাভাবিক। এমন সংকটে দেশের অর্থনীতিবিদরা কোভিড-19 মহামারী মোকাবেলায় সরকারকে নজর দিতে বলেছেন ধূমপায়ীদের দিকে। তাদের মতে সিগারেটে 2টি মূল্য স্তর এবং তামাক পণ্যের খুচরা মূল্যের উপর 3% সারচার্জ আরোপ করলে সরকারের আয়ের সুযোগ আছে 11,000 কোটি টাকা রাজস্বের। সিগারেটের এখন 4 স্তরের মূল্য আছে, সেটাকে 2020-21 অর্থ বছরে কমিয়ে 2 স্তরে আনার প্রস্তাব করছি। 2 স্তরের যদি মূল্য থাকে তাহলে একটার দাম বাড়লে অন্যটাতে খুব সহজে সুইচ করবে না। তাছাড়া তামাকের যে উপরে যে সম্পূরক কর, সেই সম্পূরক করের একটা অংশ একটা নির্দিষ্ট ট্যাক্স হিসেবে দেয়া যেতে পারে। তামাক করের সংস্কার যদি বাস্তবায়ন করা হয় তাহলে এখান থেকে সম্পূরক শুল্ক এবং ভ্যাট বাবদ প্রায় 10,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব এবং 3% সারচার্জ থেকে আরো প্রায় 1,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় অর্জন করা সম্ভব। এমনিতেই ধূমপায়ীদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ বেশি। এই কর বৃদ্ধির ফলে প্রায় 20 লাখ ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে উৎসাহী হবেন। যারা এর পরও ধূমপান করবেন সেখান থেকে রাজস্ব আসবে তুলনামূলকভাবে বেশি। এই সকল তামাক পণ্যের মূল্য এমন ভাবে করতে হবে যেন আমাদের কিশোর বয়সীদের নাগালের বাইরে এটা চলে যায়। তাছাড়া দরিদ্র মানুষের উপরে কিন্তু এই ঝুঁকিটা আরো বেশি। তারা এমনিতেই নানান রকম অপুষ্টিতে থাকেন, কোনো অসুখ বিসুখ হলে চিকিৎসা সেবা নেওয়াটা তাদের জন্য সমস্যা হয়ে পড়ে। এই 2 অর্থনীতিবিদ মনে করেন এমন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে 6 লাখ ধূমপায়ীকে অকাল মৃত্যু থেকে বাঁচাবে। সেই সাথে কোভিড-19 মহামারী সংক্রান্ত স্বাস্থ্য ব্যয় এবং প্রণোদনা প্যাকেজের অর্থেরও বিরাট অংশ আসবে ধূমপায়ীদের পকেট থেকে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। করোনা দুর্যোগের এই সময়ে নিম্ন আয়ের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতে টেলিভিশন চ্যানেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা এবং এটিএন মেডিকেয়ারের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রোববার তাদের মাঝে ত্রাণ বিতরণের পর এই আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন মাহফুজা মুসলেহি। করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে আমাদের সাংবাদিকবৃন্দ, আপনারা গণমাধ্যমের সংবাদ পরিবেশনা অব্যাহত রেখেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনাকালে দেশের বিভিন্ন খাতে দুস্থদের জন্য সরকারি পর্যায়ে প্রণোদনা ঘোষণা করা হলেও গণমাধ্যম কর্মীদের জন্য কোনো প্রণোদনা মেলেনি এখনো। করোনা সহ নানা দুর্যোগে চ্যালেঞ্জ মাথায় নিয়ে ঠিক সময়ে ঠিক খবরটি পাঠক দর্শকদের কাছে পৌঁছে দিতে ফ্রন্ট লাইন ফাইটার হিসেবে মাঠে থাকেন গণমাধ্যম কর্মীরা। দায়িত্ব পালন করতে গিয়ে এরই মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন গণমাধ্যম কর্মীদের অনেকে, মারা গেছেন অন্তত 3 জন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা নিম্ন আয়ের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে এটিএন মেডিকেয়ার। 5টা চ্যানেলের মতো দিয়েছি ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব যে এটাকে আরো দীর্ঘ সময় নিয়ে যেন সবাইকে আমরা রেগুলার দিয়ে যেতে পারি। এ সময় বিভিন্ন চ্যানেলে কর্মরত নিম্ন আয়ের কর্মীদের হাতে ত্রাণ তুলে দেন এটিএন মেডিকেয়ারের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। গার্মেন্টস সেক্টরকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে দেওয়া হচ্ছে, বিভিন্ন ছোটোখাটো গরিবদের সহ দেওয়া হচ্ছে, যাদের কাজ নাই, শ্রমিক, তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু মিডিয়া নিয়ে কেউ চিন্তা ভাবনা করতেছে না। তাদের জন্য আমি বহুবার সরকারের কাছে বলছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই না এই মিডিয়াকে দেওয়ার জন্য। তো যারা 10,000 টাকা নিতে বেতন পায় আজকের এই ক্রাইসিসের সময়, তাদের তো দিনকাল চলতে হবে। সেই জন্যই আমাদের মিডিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে সেটা। করোনাকালীন প্রতি মাসেই এই সহায়তা পৌঁছে দেওয়া হবে জানিয়ে অন্যান্য চ্যানেল মালিকদেরও একইভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। এখন প্রতিটা চ্যানেলের সমস্যা চলতেছে, কারণ তারা এখন বেতন দিতেই পারতেছে না বহু চ্যানেল এই ক্রাইসিসের সময়। আমার মনে হয় প্রতিটা চ্যানেল যদি 100 টাকা করে যদি সাহায্য করে, তাহলেই তো আমরা অনেক লোককে আমরা সহায়তা করতে পারবো। সুতরাং আমি আহ্বান করবো সবাই মিলে এগিয়ে আসুন, কারণ একজনের পক্ষে কোনোদিনই সম্ভব না এই সমস্যার মোকাবেলা করা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, এর কোনো প্রভাব কি রাজধানীবাসীর ওপর পড়েছে?
আসন্ন ঈদ উপলক্ষে সীমিত আকারের দোকানপাট যতটুকুই খুলছে, জীবনের পরোয়া না করে সেখানেই ছুটছে ক্রেতারা। বিক্রেতারা যতটুকু সচেতন হচ্ছেন, ক্রেতাদের অসচেতনতার কারণে তাদের বিপদ বাড়ছে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। করোনা পরিস্থিতিতে দেশজুড়েই আতঙ্ক, কিন্তু রাজধানী বিভিন্ন কাপড়ের দোকান দেখে বোঝার উপায় নেই কেনাকাটায় আসা মানুষগুলোর মধ্যে করোনা নিয়ে কোনো ভয়ভীতি কাজ করছে। মার্কেটগুলোতে নারী ক্রেতাদের সংখ্যাই বেশি, আবার প্রায় প্রত্যেকেই এসেছেন বিভিন্ন বয়সী শিশুদের সঙ্গে নিয়ে। শুধু পোশাক নয়, জুতা ও কসমেটিক্সের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়। করোনা সংক্রমণের ভয়কে হার মানিয়ে শিশুদের নিরাপত্তার কোনো চিন্তা মাথায় না নিয়েই তারা নির্বিকারে ঘুরে বেড়াচ্ছেন মার্কেটগুলোতে। বেরোই না তো, জানি তো দেশের পরিস্থিতি, তাই এখন সামনে একটা খুশির দিন, পোলাপানদের একটু খুশি রাখতে হয়। এই কারণে জাস্ট অল্প সময়ের জন্য আসছি, আবার চলে যাবো। এখন বাসায় কেউ নাই, এই জন্য বাচ্চার সাথে নিয়ে আসছি। দেখাচ্ছে আর পছন্দ হইব না, নাই তো ছোট হবে, ওর সাইজটা মিলাইতে অত কষ্ট হয়। শর্টকাটে যেতেছি, আমি থাকবো না, চলে যাবো এখনই। বিক্রেতারাও বলছেন সামাজিক দূরত্ব মেনে চলার জন্য ক্রেতাদের বারবার অনুরোধ করেও কোনো লাভ হচ্ছে না। ক্রেতাদের অসচেতনতার কারণে বিপদে পড়বেন বলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ওদেরকে যত বলি, ওদেরকে বুঝাই যে আপনারা একটা কাজ করেন, একজন ঢুকেন, ওরা কি করে একজনের মানে কেনাকাটা করার লোকে আসে, 6জন আসে, লোকে আসে 3জন 4জন আসে, এই জন্য কি করবো আমরা? এখন 2-1 বা 2-4 তো এরকম হয়, ভুল কইরা ফেলে, পিচ্ছি পোলাপানে নিয়ে আসলে হয়তো মাস্ক আনে না, এরকম হইতে পারে, হয়। এটা অস্বাভাবিক কিছুই না, এই দেশে এটা সম্ভব। আমাদের সুরক্ষার জন্য আমরা এই যে রাখছি, স্যাভলন রাখছি, তারপরে হ্যান্ড গ্লাভ করছি, মুখোশ করছি, এই জন্য আমরা যতটুকু চেষ্টা সাধ্য আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো বেচা-কেনা নেই, দোকান বন্ধ, দোকান বন্ধ থাকলে অনেক ভালো হতো। বিভিন্ন শপিং সেন্টার বন্ধ রাখা হয়েছে, কিন্তু মৌচাক, মালিবাগ, নিউ মার্কেট ও পুরান ঢাকার যেসব দোকান খোলা, তার সবখানে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জনসাধারণের মধ্যে সচেতনতা না থাকলে ঈদের আগ পর্যন্ত কেনাকাটা কোন দুর্যোগ বয়ে আনে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় শুরু হয়েছে বোরো ধান কাটা। তবে করোনার কারণে কৃষি শ্রমিকের না দেখা পাওয়ায় অনেকেই প্রতিবেশী এবং আত্মীয় স্বজন নিয়ে ধান কেটেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে বোরোর। করোনা কারণে এবার পাওয়া যায়নি পর্যাপ্ত শ্রমিক। অনেকেই সে সংকট কাটিয়েছেন পাড়াপড়শি আর আত্মীয় স্বজন নিয়ে ধান কেটে। মাড়াই শেষে গোলায় উঠেছে সে ধান। এ মৌসুমে কুষ্টিয়ায় 33,275 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। চাষে বিঘা প্রতি খরচ 5 থেকে 6 হাজার টাকা। 1 বিঘায় ধান মিলবে 30 থেকে 32 মণ। কৃষকরা আশা করছেন এবার লাভের মুখ দেখবেন তারা। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার এবং তারা ধানের ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন কৃষি বিভাগের কাছ থেকে। আবারও নেব বাজেট স্টিল বিরতি, ফিরে এসে আরও থাকছে। লকডাউন আরও শিথিল করছে ইতালি ও স্পেন। এটিএন নিউজ দেখছেন। নিউজ এট 3-তে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে দেশের বাইরের খবর। পরিস্থিতির আরও উন্নতি হওয়ায় আজ সোমবার থেকে লকডাউন আরও শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি এবং স্পেন। 2 মাস লকডাউন চলার পর ইতালিতে খুলে দেওয়া হচ্ছে রেস্টুরেন্ট, বার, সেলুন সহ অন্যান্য দোকানপাট। করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চে লকডাউন শুরু হবার পর রোববার ইতালিতে একদিনে সবচেয়ে কম 145 জনের মৃত্যু হয়।
27 মার্চ পর্যন্ত এর সংখ্যা একদিনে ছিল 900 জন। এদিকে মাদ্রিদ ও বার্সেলোনার বাইরে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এখন থেকে যে কোনো জায়গায় একসঙ্গে জড়ো হতে পারবে 10 জনের একটি দল। প্রথমবারের মতো একদিনে মৃত্যুর সংখ্যা কমে 100 জনের নিচে নেমে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার ব্যাপারে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আবারও আসতে পারে নতুন করে সংক্রমণের একটি ধাক্কা। এবারে খেলার খবর। $42 লাখ টাকায় বিক্রি হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্রেসলেট। মাশরাফির ব্রেসলেট কিনে নেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে সবাই। সে লড়াইয়ে অনেক আগেই যুক্ত হয়েছেন বাংলাদেশের সফলতম ক্রিকেট অধিনায়ক মাশরাফি। এবার নিজের প্রিয় একটি ব্রেসলেট নিলামে তুললেন তহবিল সংগ্রহ করতে। মাশরাফিকে যে সবাই কতটা পছন্দ করেন, রেকর্ড পরিমাণ টাকায় ব্রেসলেটটি বিক্রি হয় সেটাই প্রমাণ করে। বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন 42 লাখ টাকায় কিনে নেয় ব্রেসলেটটি, যার ভিত্তিমূল্য ছিল 5 লাখ টাকা। ব্রেসলেটটি কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয় নতুন চমক। জানানো হয় মাশরাফিকে ব্রেসলেটটি উপহার হিসেবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে। একটা জিনিস আপনার খুব প্রিয়, 18 বছর ধরে আপনার হাতে আছে এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানায়, ঠিক আছে? আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। কিনে নেওয়া প্রতিষ্ঠানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান মাশরাফি। আপনি সহ আরো যারা ছিলেন এর সাথে জড়িত, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি শুধু আমার জন্য না, এটার যে উদ্দেশ্য ছিল, আমার যে যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি অলমোস্ট, আমাদের যারা কষ্টে আছে তারা যেন ভালো থাকে। আমাদের সবার উদ্দেশ্য একই, আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি, সেটাই উদ্দেশ্য। এবং আশা করি ইনশাল্লাহ উপরআল্লাহ আমাদের এই ইচ্ছাকে কবুল করে নিবে ইনশাল্লাহ, এবং আমরা যেন যতটুক মানুষকে ভালো রাখতে পারি এতটুকুর দ্বারা, সেটা আমরা চেষ্টা করবো। এবং ভেরি ভেরি থ্যাঙ্কস। নিলাম থেকে পাওয়া এ অর্থের পুরোটাই মাশরাফি নড়াইল ফাউন্ডেশনের ব্যানারে সারা দেশে করোনা ভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। নিউজ এট 3 শেষ করব, তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনাম জানাবো আরও একবার। করোনায় 21 জনের মৃত্যু, বেশি মারা যাচ্ছে তরুণ মধ্যবয়সীরা। করোনা চিকিৎসায় প্লাজমা ক্যাম্পেইনে ATN নিউজ। মহাসড়ক ফেরিঘাটে ঘরমুখ মানুষ, নিষেধ মানেনি। এগুচ্ছে ঘূর্ণিঝড় আম্পান। এবং 42 লাখ টাকায় বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট। দর্শক, এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।